আল শামস, আল বদর, আনসারুল বাংলা টিম, জামাত, এদের জঙ্গিদের চেয়েও মোহাম্মদ ইউনূস যে আরো বড় জঙ্গি এবং জঙ্গিদের সংরক্ষক, ভারত বর্তমানে সেই পাকা সিদ্ধান্তে পৌঁছেছে। আজকের বাংলাদেশ যারা আবার কিনা পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে, হুঙ্কার দিচ্ছে ভারতের 7 রাজ্যকে ভারত থেকে বিচ্ছিন্ন করবে, তাই এবার সুদে আসলে পুরনো পাওনা উসুল করবে ভারত। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আধ ঘন্টার মধ্যে কুয়াশা ভেদ করে এক ঝাঁক গাড়ি এসে ঢুকলো রাষ্ট্রপতি ভবনের বিশাল চৌহদ্দিতে। ভবনের প্রবেশ পথে একে একে নিঃশব্দে এসে দাঁড়ালো গাড়িগুলো। তাদের মধ্য থেকে নেমে এলেন আরোহীরা, ভারতের 3 বাহিনীর 3 প্রধান। তারা একসঙ্গে ভবনের ভেতরে ঢুকলেন। প্রশস্ত বিরাট হলঘর, সেখানে আগে থেকে বসে আছেন দুজন, তাদের দুজনেই পরিচিত মুখ। একজন ভারতীয় সেনাবাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহান এবং অপরজন ভারতের এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল। আগন্তুক 3 বাহিনী প্রধান গিয়ে ঘরে এসে তারা তাদের আসন গ্রহণ করলেন। প্রায় সঙ্গে সঙ্গেই বাড়ির ভেতর থেকে ঘরে এসে ঢুকলেন লেফটেন্যান্ট কমান্ডার যশস্বী সোলাঙ্কি। যশস্বী সোলাঙ্কি দেশের রাষ্ট্রপতির প্রথম মহিলা এডিসি বা অ্যাসিস্ট্যান্ট ডে ক্যাম্প। এডিসি ঘরে প্রবেশ করে এক পাশে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়াতে না দাঁড়াতেই তার পেছনেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরে, তার সঙ্গে সঙ্গেই প্রবেশ করলেন উজ্জ্বল সাদা শাড়ি পরনে এক সাধারণ চেহারার অসাধারণ মহিলা, ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঘরে উপবিষ্ট সেনাকর্তারা সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন করলেন। রাষ্ট্রপতি মহোদয়াও হাত জোড় করে প্রতি অভিবাদন জানালেন। যে যার আসন গ্রহণ করলেন। তারপর মিনিট 15 ধরে কথাবার্তা চলল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা। অজিত ডোভাল এবং অনিল চৌহান অল্প কথায় বুঝিয়ে দিলেন কিভাবে ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে বাংলাদেশ, সেখানকার জঙ্গিতন্ত্র, সেখানকার সরকারের ভারতের বিরুদ্ধে শত্রুতা। পরিস্থিতি জানেন বলে সিডিএস ও এনএসএ যখন সব বর্ণনা করছেন, রাষ্ট্রপতি মহোদয়া মাথা নেড়ে সমর্থন করছেন। তারপর একসময় তিনি বললেন, আপনাদের মতো আমিও মনে করি এবার ব্যবস্থা নেয়ার সময় এসে গেছে। ব্যবস্থা নেয়ার মানে বড় কোনো ব্যবস্থা, যেটা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এখতিয়ারভুক্ত। তিনি বললেন, অর্থাৎ সামরিক ব্যবস্থা নেওয়ার কথা। কবে, কখন, কিভাবে আপনারা অপারেশন করবেন, সার্জিক্যাল স্ট্রাইক করবেন না যুদ্ধ, কোনটা করবেন তা নির্ধারণ করার পুরো অধিকার আমি আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া হলো, বৈঠক আপাতত শেষ। যে যার মতো বেরিয়ে এলেন রাষ্ট্রপতি ভবন ছেড়ে। সেনাবাহিনীর 3 প্রধান অজিত ডোভাল ও অনিল চৌহানের পরবর্তী গন্তব্য সাউথ ব্লকের আর্মি হেডকোয়ার্টার বা AHQ। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপেক্ষা করছেন। এবার তার সঙ্গে কথা বলে চূড়ান্ত রণকৌশল আর একবার ঠিক করে নেয়া সেইটা করা হবে। সেই বৈঠক সেরে 3 বাহিনী প্রধান এবং সিডিএস চৌহান যাবেন সেনাবাহিনীর প্রধান কার্যালয় সেনা ভবনে নয়াদিল্লিতে। ভারত কি এখনো চুপচাপ দেখতেই থাকবে? ইনকিলাব মঞ্চের ওসমান আলী হত্যাকাণ্ডের পর বাংলাদেশের সরকারের প্রত্যক্ষ প্ররোচনা ও মদতে যেভাবে ভারতের বিরুদ্ধে তীব্র কুকথার আক্রমণ চলছে,
যেভাবে ভারতীয় হাই কমিশনকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে, যেভাবে হিন্দুরা নতুন করে ও আরো বড় করে আক্রান্ত হচ্ছে, যেভাবে দীপু দাস নামের হিন্দু যুবককে ইসলাম অবমাননার মন গড়া ও মিথ্যা ধোয়া তুলে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এসব দেখে ভারতের সহ্যের সীমা টুটেছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো কোনো ঘটনাতেই কোনো গ্রেপ্তার নেই। একটু ভুল বললাম, দীপু দাসের হত্যার ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। কে জানিয়েছেন এই গ্রেপ্তারির ঘটনা? পুলিশ নয়, সরকারের কোনো দপ্তর নয়, জানিয়েছেন স্বয়ং প্রধান উপদেষ্টা ইউনূস মিয়া, মোহাম্মদ ইউনূস। তিনি কেন? রাষ্ট্রপতির সবুজ সংকেত পাওয়ার খবর কি তার কানে গেছে? তাতে কি শেষ রক্ষা হবে? শান্ত হবে ভারত? আমার সেই প্রতিবেদনে আমি এটাও বলেছিলাম, ভারতের সর্বোচ্চ রাজনৈতিক ডিসিশন মেকিং বডিতে আলোচনা চলছে, আরো কিছুটা অপেক্ষা করা হবে নাকি এখনই উচিত শিক্ষা দিতে ব্যবস্থা নেওয়া হবে। এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারটা তখনও আলোচনার মধ্যে ছিল। গতকাল রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী ফিরে এসে যে সাক্ষাৎ করেছেন, তারপর 3 বাহিনীর প্রধান, সিডিএস ও এনএসএ একযোগে ও একত্রে সাক্ষাৎ করা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে কি ধরনের শিক্ষা দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারত। কি সেই সিদ্ধান্ত, তার পুরো বিবরণ অবশ্য এখনো পাইনি। তবে অপারেশন সিন্দুর যেমনটা দেখিয়েছে, তেমনটা হলে প্রথমে হবে নির্দিষ্ট কিছু জঙ্গি ঘাঁটিতে, সেই সব লক্ষ্য বস্তুতে সার্জিক্যাল স্ট্রাইক। বাংলাদেশকে ভারতের এনএসএ অজিত ডোভাল বেশ কিছু জঙ্গি ঘাঁটি, তাদের ঠিকানা, তাদের লোকেশন সবকিছু জানিয়ে দিয়েছিলেন। তো সার্জিক্যাল স্ট্রাইক এখন হলে সেই সার্জিক্যাল স্ট্রাইকের আওতায় বেশ কিছু জঙ্গি ঘাঁটি যেমন থাকবে, তেমনই থাকতে পারে যমুনায় ইউনূসের বাসভবনও। হয়তো এই খবরটাও পেয়ে গেছে বাংলাদেশের সেনা, তারাও এটা ভাবছে। তার জন্যে এখন ড্রোন উড়িয়ে মাঝে মাঝেই ইউনূসের যমুনার উপরে নজরদারি চালাচ্ছে বাংলাদেশের সেনা। তো যাই হোক, এবং বুঝেছে ইউনূসের পতন না হলে বাংলাদেশের বর্তমান জঙ্গিতন্ত্র খতম হবে না, এটা ভারত দৃঢ়ভাবে মনে করে। সুতরাং রুট অফ অল কজেস, ইউনূসের পতন চাই আগে। ভারতের সেনাবাহিনী সেই কথাটি মাথায় রেখে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। তবে শুধু সার্জিক্যাল স্ট্রাইক করে থেমে যাবে ভারত এমন মনে করার কোনো কারণ নেই। ইউনূস বিদায় নিলে ইউনূসের মতের ও পথের আর কাউকে ক্ষমতায় বসাতে পারে জামায়াতের শীর্ষ নেতারা ও তাদের পৃষ্ঠপোষক পাকিস্তান এবং কিছুটা আমেরিকা। সেই ব্যক্তি চেহারায়, পোশাকে, আশাকে, কথায়, বার্তায় জামাতি হবেন না, তবে চিন্তাধারায় জামাতি, মানসিকতায় জামাতি, ঘোর মৌলবাদী ও ভারত বিরোধী। তিনি হবেন গোঁফ দাড়িবিহীন মৌলবাদী বুদ্ধিজীবী, এই নোবেল জয়ী ইউনূসের মতন। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের মতো ভেগধারী কারোর নাম কিন্তু ঘুরছে বাজারে ইতিমধ্যে। বিভিন্ন গোয়েন্দা সূত্র জানাচ্ছে, এমনিতেই মোহাম্মদ ইউনূসকে আর রাখতে চায় না জামাত, তার থেকে যতটা নেয়া হয়ে গেছে। সুতরাং প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে যেমন অপসারণ ও তাদের জুতা পেটা করার দাবি উঠেছে, তেমন দাবি ইউনূসের নামে এখনো পর্যন্ত না উঠলেও সেই প্রক্রিয়া কিন্তু পরোক্ষে শুরু হয়ে গেছে। জামাতের অসন্তুষ্টির বড় কারণ ইউনূস নির্বাচন ডেকে জামাতের কথা অমান্য করেছে। তবে ওসমান হাদির খুনের ব্যবস্থা করে ও দেশব্যাপী বিক্ষোভ আন্দোলনের সাহায্যে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য যাতে স্থগিত রাখা যায়, সেই চেষ্টা সম্ভবত জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে জোট বেঁধে সেই চেষ্টা করে
ইউনূস ড্যামেজ কন্ট্রোলের কিছুটা চেষ্টা চালাচ্ছেন। জামাত তাই এখনো প্রকাশ্যে ইউনূস বিরোধী বয়ান তুলছে না, এবং দেখবেন, খেয়াল করবেন, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধেও এখন খুব একটা এখন আদৌ কোনো কথা বলছে না জামাত। তবে যে কোনো মুহূর্তে সব দায় ইউনূসের ঘাড়ে এবং ওই ওয়াকারুজ্জামানের ঘাড়ে চাপিয়ে হাত ধুয়ে ফেলতে পারে তারা। খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না যে আবার একটা 71-এর মতো পরিস্থিতি তৈরি করছেন কিনা, কিন্তু যে ঘটনা যাচ্ছে, কিন্তু এটা ভারতেরও সহ্যের সীমা কিন্তু অতিক্রম করছে, এটাও আমি বলছি। ভারত সরকারের অন্তর্নিহিত কথা থেকে আমি বুঝছি। আর বড় জোর 48 ঘন্টা অপেক্ষা করবে ভারত। তিনি পাকিস্তানের প্রতিনিধি হয়ে কাজ করছেন। যদি বলেন যে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানো, তাহলে সেটা ইউনূস সাহেবই করছেন। ইউনূস হচ্ছেন আজকের ভুট্টো, আজকের ইয়াহিয়া। পাকিস্তানকে দরকারই নেই। পাকিস্তানের প্রতিনিধি হচ্ছেন আজকের মোহাম্মদ ইউনূস, তিনি সেই কাজ করছেন। আমি তো সরাসরি বলছি। এই যে 5ই আগস্টের পর থেকে একেবারেই প্রকাশ্যে আলোচনা, যেটি যে পাকিস্তান প্লে করছে বাংলাদেশে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে সর্বত্র, এটা সর্বত্র আলোচনা হচ্ছে, ভারতীয় প্রশাসনে আলোচনা হয়েছে, গণমাধ্যমে এসেছে। তারপর থেকে নিশ্চয়ই এই বিষয়টি পর্যবেক্ষণ করছে ভারত, যেহেতু বাংলাদেশের 4,500 কিলোমিটার, আর যদি ভুল না করে থাকি 4,200 বা 4,500 কিলোমিটার আর সীমান্ত হচ্ছে ভারতের সঙ্গে, স্থল বাউন্ডারি যেটা ল্যান্ড বাউন্ডারি, সেই সীমান্ত ভারত সঙ্গত কারণেই বাংলাদেশের এই বিশৃঙ্খল অবস্থা, বা বাংলাদেশ যদি জঙ্গি রাষ্ট্রের দিকে যায়, কিংবা পাকিস্তান যে একটা বিশ্বব্যাপী একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত, সেই পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরি হয়, তে প্রতিবেশীর সংকট তৈরি হতে পারে। নিশ্চয়ই অবজার্ভ করছে বাংলাদেশের এই পরিস্থিতিটা। এই পাকিস্তান যে যুদ্ধক্ষেত্র বানাতে চায়, এটা নিশ্চয়ই ভারতের অজানা না। ঠিক আছে, ধন্যবাদ। প্রথম কথা আমি বলবো যে যেটা বলছিলেন উনি, যে আমি বলি যে 1935 যেটা ইন্ডিয়া অ্যাক্ট, সেটা 1950 সাল পর্যন্ত ভ্যালিড ছিল। 1950 সালে যখন ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং ভারতীয় সংবিধান যখন সেখানে প্রণীত হয় কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দ্বারা, তখন থেকে 1935 অ্যাক্ট কিন্তু বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীকালে এটা ভারত তার যে শাসন পরিচালিত হয়, যেটা 1950-তে, যেটা ভারতের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বলা হয়, সেইখান থেকে ভারতীয় সংবিধান অনুসারে ভারত পরিচালিত হয়। ফলে ইউনূস কি বলেছেন না বলেছেন আমি জানি না। ইউনূসকে আমার প্রথমে খুব ধারণা ছিল খুব শিক্ষিত মানুষ, আমি আর বলতে চাই না তিনি কি, কিন্তু তিনি ইতিহাস, অর্থনীতি কতটা জানেন আমি জানি না, কিন্তু অর্থনীতিতে তিনি নোবেল পাননি। নোবেল পেয়েছিলেন গ্রামীণ ব্যাংকের জন্য, এবং সেখানে কিন্তু আর একজন মহিলা পরিচালক তিনিও পেয়েছিলেন। তিনি একা পাননি, তিনি একা সমস্ত কৃতিত্ব নিয়েছেন, একা নোবেল পাননি। সেই মহিলা নিশ্চিহ্ন হয়ে গেছেন, তাকে কোথাও দেখা যাচ্ছে না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। ফলে এখন যেটা আমি বলতে চাইছি, যেটা বিপুল যে প্রশ্নগুলো করছে আর কি, এটা ঘটনা যে একটা কথা বলে দিই, যেটা হচ্ছে গতকাল ভারতের পার্লামেন্টে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। এই রিপোর্টটা হচ্ছে শশী থারুর, তার চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটি, তাতে সর্বদলীয় সকলের সম্মতি নিয়ে, তাতে এমন একজন মেম্বারও আছেন আসাদুদ্দিন ওয়েসি, যিনি কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি সমর্থন করেছিলেন, তিনিও কিন্তু ওই কমিটির সদস্য। তারা সকলেই কিন্তু একমত হয়েছেন একটা বিষয়, যে 1971-এর থেকেও আজকের বাংলাদেশ ভারতের কাছে সব থেকে বড় স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ, এবং এই বিষয়টা স্বীকার করা হয়েছে পার্লামেন্টে রিপোর্ট সাবমিট করে। এবং সব থেকে এর সঙ্গে তাদের মূলত আমি বলবো 3টি বিষয় আছে এই রিপোর্টে। একটি বিষয় হলো যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের বিষয়। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ভারত আজকের আধুনিক ইতিহাস নয়, ভারতের
সভ্যতাগত যে সিভিলাইজেশন হিস্ট্রি, তাতে বলা হয়েছে সবসময় কেউ যদি বিপদে পড়েন, তার অস্তিত্বের সংকট থাকে, প্রাণহানি থাকে, তাকে ভারত আশ্রয় দিয়ে থাকে। দ্বিতীয়ত বলা আছে যে বাংলাদেশে যে যারা কমিটি তাকে সুপারিশ করেছেন ভারত সরকারের কাছে, যেহেতু মানে আগামী নির্বাচন আসন্ন, বা নির্বাচনে ভারত যেন চায় এবং চাপ সৃষ্টি করে যাতে সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়। তৃতীয়ত, যদি আওয়ামী লীগ একটা বৃহত্তম দল তাতে অংশগ্রহণ করতে না পারে, তাহলে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না। এবং এই পরিপ্রেক্ষিতে রিপোর্টটির পর থেকে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের ঘটনা ঘটতে শুরু করেছে। এবং মূলত ইউনূস সাহেব আমার মতে, যে বা আপনি যদি কাউকে বলেন, আমরা দূর থেকে যেটা দেখছি, আপনি যদি কাউকে বলেন যে কে এর জন্য দায়ী যা ঘটেছে বাংলাদেশে দুদিনে, আমি বলবো গোটাটা ইউনূস দায়ী। তিনি দায়ী, তিনি করিয়েছেন। কারণ হচ্ছে তিনি চান ক্ষমতায় থেকে যেতে, তিনি চান ক্ষমতা না ছাড়তে, এবং তিনি চান এমন একটা সিচুয়েশন তৈরি করাতে, এমনকি দরকার হলে তার ঘনিষ্ঠ বন্ধু মাহফুজা নামের অফিসও তিনি জ্বালিয়ে দিয়েছেন ক্ষমতায় থাকার জন্য। তিনি তার সঙ্গে ফোনে কথা বলেছেন কিন্তু নিন্দা করেন, ফোনে কথা বলেছেন কিন্তু যারা করেছে ঘটনা তাদেরকে তিনি গ্রেপ্তার করার কথা বলেছেন। ফলে তিনি যে ধরনের মানুষ, সেই মানুষ তাকে কিন্তু বাংলাদেশের মানুষের চেনা উচিত। এবং তিনি যে কাণ্ড ঘটাচ্ছেন সেটা কিন্তু তার ধারণা কেউ চিনতে পারছেন না, জানতে পারছেন না। তিনি পাকিস্তানের প্রতিনিধি হয়ে কাজ করছেন। যদি বলেন যে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানানো, তাহলে সেটা ইউনূস সাহেবই করছেন। ইউনূস হচ্ছেন আজকের ভুট্টো, আজকের ইয়াহিয়া। পাকিস্তানকে দরকারই নেই, পাকিস্তানের প্রতিনিধি হচ্ছেন আজকের মোহাম্মদ ইউনূস। তিনি সেই কাজ করছেন। আমি তো সরাসরি বলছি, আমি খালি সমস্ত কথা আমি প্রত্যাহার করে নেবো, দরকার হলে ক্ষমা চেয়ে নেবো। তিনি যদি একবারের জন্য বলেন যারা হামলা করেছে প্রথম আলো তাদেরকে গ্রেপ্তার করবো, এই কথাটা যদি তিনি খালি বলেন, আমি আমার সমস্ত কথা প্রত্যাহার করবো। কিন্তু তিনি বলবেন না। তার কারণ হচ্ছে তাঁরই লোকেরা ঘটনাটা ঘটিয়েছে, এবং তিনি মাহফুজা আনাফের পেছনে ছুরি মেরেছেন, যে তাকে ১/১১ সময় নাগরিক শক্তি দল গঠনে সাহায্য করেছে। এবং আজকে তাদেরকে এটা শিক্ষা নেওয়া উচিত, তাদের বোঝা উচিত তারা কাকে এতদিন ব্যাক করছিল, কার হয়ে কাজ করছিল। শেখ হাসিনার সময় তো প্রথম আলো ডেইলি স্টারকে আগুন জ্বালায়নি কেউ আওয়ামী লীগ। আজকে যখন আওয়ামী লীগ নেই, ক্ষমতায় নেই, কোথাও নেই, তারা সকলে অধিকাংশই জেলে, তাহলে ডেইলি স্টার প্রথম আলোকে কেন আগুনের শিকার হতে হয়? আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা কারা? তারা তো সমালোচনা করতেন, নিয়মিত সমালোচনা করতেন, সঠিক হয়তো করতেন, কিছু বেঠিক করতেন, সেটা অন্য বিষয়। যাই হোক করতেন, তো তারা সাংবাদিকতা করতেন। সাংবাদিকের কাজ হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী সমালোচনা করা, সেটা তারা করতে। আজকে প্রতিষ্ঠান বিরোধী সমালোচনা করছেন আনিস আলমগীর, যিনি শেখ হাসিনার সমালোচক ছিলেন, তাকে পর্যন্ত আজকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো মানে আজকে যারা ফ্যাসিবাদ বলে, ফ্যাসিবাদের দোষর বলে যাকে বলছে, নিজেরা ফ্যাসিবাদী আচরণ করছেন, এটা বুঝতে পারছেন না? আমি কি বলবো, খুব দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না যে আবার একটা ৭১-এর মতো পরিস্থিতি তৈরি করছেন কিনা, কিন্তু যে ঘটনা যাচ্ছে, কিন্তু এটা ভারতেরও সহ্যের সীমা কিন্তু অতিক্রম করছে, এটাও আমি বলছি। ভারত সরকারের অন্তর্নিহিত কথা থেকে আমি বুঝছি। আর বড় জোর ৪৮ ঘন্টা অপেক্ষা করবে ভারত, সশস্ত্র সামরিক উপায়ে দাঁড়াবে, এটা আমি বলছি। একেবারেই কঠিন কথা বলেন, ৪৮ ঘন্টা সময় বেঁধে দিলেন। আবার একটা প্রশ্ন করতেই চাই, যেহেতু ৪৮ ঘন্টা বলেন, ইতিমধ্যে ইসলাম ভাইকে যে প্রশ্নটা করেছিলাম, যে সাবেক তথ্য উপদেষ্টা, সদ্য সাবেক তথ্য উপদেষ্টা, তিনি আজকে বলেছেন যে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে যতক্ষণ পর্যন্ত হাদির খুনিদেরকে ফেরত না দেওয়া হয়েছে। হাদির খুনিদের ভারত ডেকে নিয়ে গেছে ওইখানে, নাকি হাদির খুনিরা আসলেই ভারত গেছেন? এই তথ্য প্রমাণ কি ভারতের কাছে শো করতে পারলো সরকার, বাংলাদেশের সরকার? আপনার কাছে কি মনে হয় এই জায়গাটায়, কি মনে হচ্ছে? না, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ভারতের মধ্যে একটা নিরাপত্তা একটা সহযোগিতামূলক ব্যবস্থা রয়েছে, এবং সেখানে সর্বস্তরেই রয়েছে।
তারা কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকারকে জানান যে ওই হাদির যে হত্যাকারী বা আততায়ী তারা ভারতে চলে এসেছেন, এমন কোনো তথ্য সরকারি ভাবে তারা কিন্তু জানান। বাংলাদেশের গণমাধ্যমে বলা হচ্ছে বা কেউ কেউ বলছে, কিন্তু বাংলাদেশের সীমান্ত পেরিয়ে যদি কেউ চলে আসে, তো সীমান্তের যারা প্রহরা দিচ্ছেন সেই বিজিবি, তারাও কি হাদির হত্যাকারীর সহযোগী? আমার কাছে তো এটাই প্রশ্ন। না, তারা যেতে দিলে, তারা সেখানে যেতে দিলেন কেন তাদেরকে? এটাও তো আমার কাছে অদ্ভুত ব্যাপার। সীমান্ত থেকে পেরিয়ে কেউ চলে আসছে, মানে বিজেপি কোনো অস্তিত্ব নেই না? বিজেপি নাকি, বিজেপিও কি ইয়াবা খেয়ে ঘুমাচ্ছে নাকি? আমি তো বুঝতে পারছি না যে সীমান্তে যারা আছেন তারা কি করছেন। তাহলে প্রথম আগে বিজেপির পদত্যাগ দাবি করুন, বিজেপির যিনি প্রধান, তিনি কি করে আততায়ীকে ভারতে পালাতে সাহায্য করবেন, তার তো আগে পদত্যাগ করা উচিত, তার পদত্যাগ চাওয়া উচিত। তারপরে তো অন্য প্রসঙ্গ এসছেন কি আসি না। আচ্ছা, ভারত বাংলাদেশ সরকার অফিসিয়ালি এখনো মধ্যে ভারত সরকার কিন্তু জানায়নি, এটা বাংলাদেশের গণমাধ্যম বলছে। এবং আমি একাজেই বলছি তো, ক্রমশ ব্যাপারটা ধীরে ধীরে আসলে চাইছেন যেটা ভারতকে প্ররোচিত করতে, যাতে প্ররোচিত করলে ভারতের একটা কোনো ব্যবস্থা নয়, ইউনূস সাহেবের পক্ষে খুব সুবিধা হয়, তিনি মহানন্দে আরো কিছুদিন ইলেকশন পিছিয়ে থাকবেন। কারণ ফেব্রুয়ারিতে ইলেকশন পিছিয়ে দিলে কিন্তু ইলেকশন আগামী 1 বছরের আগে হওয়ার কোনো সম্ভাবনা নেই। বার্মাকে ডেকে এনে তলব করে বলা যে খুনিরা সীমান্ত পার হয়ে যাচ্ছে, আপনারা বাধা দিচ্ছেন না। তো গৌতম দা একটা প্রশ্ন তুলেছেন যে তাহলে বিজিবি কি ঘুমাচ্ছিল? ধন্যবাদ বিপুল। আমি আমার সহ আলোচক বিশেষ করে মঞ্জুবার সাথে করেছি, গৌতম দার সাথে প্রথম করলাম, এবং আমার পরিচিত হওয়াটা সৌভাগ্যের। উনি প্রেস ক্লাবের সভাপতি অল ইন্ডিয়া, আমি ওনার বক্তব্য শুনেছি অনেক জায়গায়। আমি অত দরকারিত আমি পয়েন্টে কিছু কথা বলতে চাই। প্রথম আমি আপনার ইয়েটা শুনেছি, সূচনা বক্তব্য। এই জায়গায় আপনি বলেছেন প্রমোদ বড়কে দেখে নিয়ে শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না, আসাদুজ্জামান খানকে ফেরত দেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্নটা করা হয়েছে। তারা যারা এই কথাগুলা বলেন তারা বন্দি চুক্তির দোহাইটা দেন, বন্দি বিনিময় চুক্তি। দাদাও আছেন, মঞ্জু ভাই আছে। আমি একটা প্রশ্ন, আমরা এই প্রশ্ন করে এড়িয়ে যাচ্ছে, সেই প্রশ্নটা আমি কিন্তু তুলেছি কয়েকবার, যে শেখ হাসিনা কি ভারতে বন্দি না অতিথি? বন্দির স্ট্যাটাস কি আর অতিথির স্ট্যাটাস? এই প্রশ্নটা যদি উনি বন্দী হন তাহলে বন্দি বিনিময় চুক্তির প্রশ্ন আসবে। তিনি যদি অতিথি হন তাইলে আজকে আমরা যদি জয়শঙ্করের বক্তব্য যাই, সেইখানে তিনি কয়েকটি কথা বলেছেন। এর মধ্যে বাংলাদেশের মিডিয়ার থেকে আমি যতটুকু পেয়েছি, একটি চুম্বক কথা হচ্ছে, তিনি যেখানে যেতে চাইবেন সেখানে যেতে চাইবেন পারবেন প্রধান শেখ হাসিনা। উনি অর্থাৎ একজন অতিথি চাইলে যে কোনো জায়গায় বন্দি তো যেতে পারেন। একজন উনার বক্তব্যের প্রধান উপদেষ্টা পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা বক্তব্য নিয়ে দিবেন না বলে কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনা বক্তব্য বন্ধ রেখেছেন। একজন অতিথির বক্তব্যকে কেউ বন্ধ রাখতে পারে? এই জিনিসটা আমাদের ভাবা উচিত। ওনারা যারা বলেন এই কথাগুলা, পররাষ্ট্র উপদেষ্টা বা যারাই বলেন না, এগুলো স্টেক হোল্ডার যে বলে শেখ হাসিনাকে বন্দি, এবং সে চাইলে ওরা নিয়ে আসবে, এই প্রশ্নটা ক্লিয়ার হওয়া প্রয়োজন। 1 2 নম্বর আরেকটা কথা বলেছেন যে আমি আসতেছি আপনার যে আমরা শুনেছি শেখ হাসিনাকে সরকারের পতনের অন্যতম একটা কারণ ছিল একটি শেখ হাসিনা নাকি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণ নির্বাচন করেননি। আপনি জয়শঙ্করের কথা, এটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কথাটা মনে রাখতে হবে। বাংলাদেশের হেলাফেলা পররাষ্ট্র বাংলাদেশের বা ওই ধরনের কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী নন। আমরা অপেক্ষা করতেছি যে অভিযোগে শেখ হাসিনাকে বিরুদ্ধে অভিযুক্ত করা হয়েছে সেই ধরনের নির্বাচন হয় কিনা, অর্থাৎ অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় কিনা। আমি আর একটা কথা দিয়ে আমি অন্য ওই আপনার প্রসঙ্গে আসতেছি। ভারতের সেনাপ্রধান সাধারণত রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেননি। আমরা কয়েকবারই উনি শুনেছেন, উনি বলেছেন বাংলাদেশের পট পরিবর্তনের পরে আমরা একটি নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই, ক্লিয়ার মেসেজ। আচ্ছা, এখন আসি এই যে এই যে অবস্থাটা নির্বাচন, এই যে ভারত বিরোধিতা যেভাবে শুরু হয়েছে,
আমি একটা আমরা একটু 2021 সালে 21এই তো না 4 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলার পরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা বলেছিলেন যে শেখ হাসিনা পার্লামেন্টে বলেছিলেন শেখ হাসিনা নাকি ওনার ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছেন। এখন এইটার সাথে আমি যদি এইটা হাদির বিষয়টা মানাই, ফয়সল করিম নাকি নাম, তাকে যে ভারত পাঠিয়েছে, ভারত হাদিকে মেরার চেষ্টা করেছে, ওনারা এই তথ্যটা কোথায় পেলেন? তাকে মিলে যায় না ওই ভ্যানিটি ব্যাগ আর ভারতের কথার সাথে? আরেকটা জজ মিয়া নাটককে সাজানোর চেষ্টা হচ্ছে না? হাদির বাপ না হাদি না যে গুলি করেছে তার বাপ মাকে গ্রেপ্তার করেছে, বন্ধুদের গ্রেপ্তার করেছে, বোনকে গ্রেপ্তার করেছে, আবার সুব্রত বাহিনীর বোনকে ওনাকে মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। এইটাকে আরেকটা জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা হচ্ছে না? এই প্রশ্নগুলা তোলা প্রয়োজন আছে। এখন আসেন এইসব হাদিকে কবে গুলি করা হয়েছে? তফসিলের পরের দিন। আমরা যে কথাগুলো আগে বলে আসছি, আমরা আশঙ্কা নির্বাচন হবে না, সবই হচ্ছে। এটার পরে হাদিকে গুলি করা, হাদিকে কেন্দ্র করে অস্তিত্বের সম্মুখীন হয়ে গেল বাংলাদেশ। মঞ্জু ভাই বলেছেন সুন্দর করে, এই যে খেলাগুলো চলতেছে একটার পর একটা একটার পর একটা, এই যে হাই কমিশনার উড়িয়ে দেওয়া হবে, থাকতে দেওয়া হবে না, সেভেন সিস্টার আমাদের প্রদেশটাই বলেছিলেন আগে, তারপরে মাহফুজ আলম ম্যাপ করে দিলেন। এই জিনিসগুলা ভারত নিবে কেন? আর তো সহ্য করতেছে এইগুলো এতদিন যাব, অনেক ধৈর্য ধরেছে। আপনি ভারতের নিরাপত্তায় যে পরেশ বড়ুয়ার নিউজটা আসতেছে, আপনি বলেন তো শান্তি বাহিনী কেন হয়েছিল? জিয়াউর রহমান ওইখানে নিয়ে গিয়েছিল, উপজাতি ছাড়া মানুষকে নিয়ে, বাঙালিদেরকে নিয়ে ওইখানে বসতি স্থাপন, ওদের জায়গা জমি দখল করিয়েছিল। সেই আঙ্গুলটা কে দিয়েছিল? ওরা দিয়েছিল না, সরকার দিয়েছিল। শান্তি বাহিনী হলো। তারপরে যে সেভেন সিস্টার নিয়ে জঙ্গিদের বিচ্ছিন্নবাদের আশ্রয় দেওয়া, পরেশ বড়ুয়া, 10টা অস্ত্র, এইগুলা কার আমলে হয়েছিল? একজন প্রতিবেশী, আপনি যদি আমার প্রতিবেশী হন, আমি যদি প্রতিবেশী হই, তাইলে দুইজন প্রতিবেশী শান্তিতে থাকতে চাইবো। তার যদি আপনি আমাকে ডিস্টার্ব করেন, আমি তো আপনাকে ডিস্টার্ব করবোই। আপনি যদি মেয়েদের মতো এক ধরনের মহিলা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান, ওদের সাহস আছে। আর ওই যে আটকায় যে পুলিশ, আটকানে মানে হইলো এই পর্যন্ত দিলাম, তোমরা যা ইচ্ছা এখানে লাফাও। আমি তো চাইছিলাম যাইতে দেন, হাই কমিশনে যাইতে দেন। 12 বছরের বাচ্চা পুলিশের ব্যারিকেডের বাইরে লাফাইতেছে, আমি দেখলাম ভিডিওতে, পুলিশ কিছু বলতেছে না। এই যে যারা কথাগুলো বলতেছে, ভারত আক্রমণ করে ফেলবো, সেমিস্টার আলগা করে দেবো, সবগুলো তো সরকার স্টেক হোল্ডার। আপনি তো ওদেরকে বলে দিচ্ছেন এগুলো বলার জন্য, আপনি ওদের মুখেও বক্তব্য তুলে দিচ্ছেন। হাদি হঠাৎ করে বাংলাদেশের জাতির জনক হয়ে গেল নাকি? বাংলা এমন অবস্থা যে হাদিকে নিয়ে যে লাফালাফি, হাদি তো বিষয় না। আমি যদি বলি হাদিকে সরকারের কোন এজেন্ট গুলি করেছে, গুলি করে এই পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যার কারণে নিরাপত্তার প্রশ্ন তুলে আজকে নারায়ণগঞ্জের একজন এমপি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সবকিছু হচ্ছে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী, নির্বাচন যাতে না হয়। সুতরাং বাংলাদেশের দুইটি পক্ষ সারাক্ষণ হয়েছিল। ব্রিটিশ আমলে হয়েছিল পাকিস্তানের মধ্যে একটি অ্যান্টি ভারত, একটি প্রো ভারত। অ্যান্টি ভারত দু আজকে নতুন কিছু নয়। এখন আর একটা আপনি একটা শব্দ, আরেকটা বিষয় আমি বলে শেষ করতেছি, দাদার কথা আমি শুনতে চাই আরো, যে আপনি ডিসেম্বরে এসে বলতেছেন ভারত বুদ্ধিজীবীদের হত্যা করেছে, পাকিস্তান হত্যা করেনি। ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, বাংলাদেশের কোনো যুদ্ধ হয়নি। এই কথা যদি আবার বলেন, মোদী মিডিয়াতে দেখি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতিতে বাংলাদেশের কোনো প্রসঙ্গ নেই। কেন তুলবে বাংলাদেশের প্রসঙ্গ? আপনি তো বলতেছেন ভারত এখানে বাংলাদেশের কেউ ছিল না এই জায়গায়, এই বিজয়টা বাংলাদেশের বিজয় নয়। আপনি বলছেন এই কথাটা, আপনি তো বলতেছেন, আবার আপনিই বলতেছেন কেন নেই, আপনি বলতেছেন, আপনি আক্ষেপ করতেছেন। এই যে দোষারোপের বিষয়টা, আপনি যখন বলবেন এইটা বুদ্ধিজীবীদেরকে ভারতীয় হত্যা করেছে, 14 তারিখ তো মৃত্যুবাহিনীর লোকজন ঢাকায় ছিল না? এই যে 12,000 শহীদ হলো, তাদের আত্মা কি বলে? ভারতীয় মানুষ কি মনে করতে পারে? আপনি তাদেরকে কি করতেছেন?
আপনি তাদেরকে খুনি বানাই, তারা ছিল শহীদ হলো এই দেশের জন্য, জীবন দিল বাংলাদেশের জন্য, তাদেরকে আপনি খুনি বানাইতেছেন। আপনি 1 কোটি মানুষকে ভারত সেই সময় কষ্ট করে প্রতিপালন করেছে, আপনি আইসি ভারত কাছকে কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন। কে করতেছে এগুলো? ইউনূস সাহেব এগুলো শুনে না? তার সরকার শুনে না? সবই তো শুনতেছে। আমার প্রশ্নটা হচ্ছে এগুলো করতেছেন কি কারণে রে ভাই? পাকিস্তান তো বানিয়ে ফেলেছেনি, ওরা আসছে যাচ্ছে, যেভাবে পশ্চিম পাকিস্তানে আগে বিশ্বাসরা আসতো, তারা আসতেছে এখন যাচ্ছে। একমাত্র পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে কাউকে আপনাকে প্রটোকল দিতে দেখিনি, কারোর সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়নি। পাকিস্তানি তারা কেউ তো আসে না রে ভাই আপনার দেশে। পশ্চিম পাকিস্তানে যেভাবে আগে আসতো, পূর্ব পাকিস্তানে ইচ্ছা মতো আসতো যেত, এখন তাই হচ্ছে রে ভাই, এবং ভারতের সাথে লাগাই দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি দাদার কথাগুলো শুনতে চাই আরো। সঙ্গে থাকুন সুজাত ভাই। গৌতম দা, একটা প্রসঙ্গ আমি যেটা প্রশ্ন করতে চেয়েছিলাম সুজাত ভাই তুলেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসের দিন, বাংলাদেশের বিজয় দিবসের প্রাক্কালে তার এক্স হ্যান্ডেলে একটি টুইট করেছেন। তাতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গটাকে, অন্যান্য বার সবসময় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ থাকে বিজয় দিবসের সময় বা স্বাধীনতা দিবসের সময়, এইবার সেটা এড়িয়ে গিয়েছেন। সেই প্রসঙ্গ টেনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা ব্যাখ্যা করেন, এই বিষয়টাকে একটু বলবেন। আর এই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অনেক কথা বলেছেন, তিনি বলেছেন যে এই মঞ্জুভাই প্রসঙ্গটা তুলেছিলেন যে হাসনাত আব্দুল্লাহ নামে যে তরুণ, সে নানা কথা বলেছে, নানা বক্তব্য, সব বক্তব্যকে ধর্তব্যের মধ্যে নেওয়া যায় না, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে এমন ধর্তব্যের মধ্যে নিতেই হয়। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার বক্তব্য অবান্তর, তিনি সরকারের কেউ না। কিন্তু প্রধান উপদেষ্টা তো তার যখন দায়িত্ব নেন তখন তিনি বলেছিলেন তার নিয়োগকর্তা হচ্ছেন এরা। ধন্যবাদ। আমি আশা করি শুনতে পাচ্ছেন। এই বুঝতে পারছি, জি শোনা যাচ্ছে। হ্যাঁ, সেটা প্রথম কথা হচ্ছে যে এটা ঘটনা, এটা গত বছরও নরেন্দ্র মোদী যখন এই বিজয় দিবস উপলক্ষে দিয়েছিলেন, সেই সময় তিনি কিন্তু তখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে পড়ার আগে, অথচ তার আগে কিন্তু তিনি তুলেছিলেন এবং দিয়েছিলেন। তার আগে আমরা যেটা দেখেছি, বিশেষ করে 50 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে সেখানে কিন্তু ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি যে টুইট করেছেন তাতে কিন্তু তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করেছেন। এখন আমার মনে হয় যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের যে অবস্থান, সেই অবস্থানে তারা যেহেতু বঙ্গবন্ধুর 32 নম্বরে বাড়ি পুড়িয়ে দিতে পারেন, ভারতের সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দিতে পারেন এবং যেভাবে একের পর এক মুক্তিযুদ্ধের নিদর্শন নষ্ট করে দিচ্ছেন, সেখানে সেই কারণে কোনো কারণে হয়তো আমার মনে হয় অনুল্লিখিত থেকে গেছি আর কি তার টুইট থেকে। কিন্তু আমি বলছি আমরা ভারতীয় হিসেবে মনে করি যে অবশ্যই এটা যৌথ বিজয়। যৌথ বিজয়। আমাদের ভারতে আমাদের সাংবাদিকদের স্বাধীনতা আছে, আমরা বলতে পারি যে আমার মনে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি উল্লেখ করতেন ভালো হতো, এটুকুই বলতে পারি। দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন যে আপনি আর একটা প্রশ্ন তুলেছেন যে ওই পররাষ্ট্র উপদেষ্টা হাসানের কথা বলেছেন ওটা সরকারের বক্তব্য নয়, কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে কে যে সরকারের পরিচালক এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা আমরা বাইরে থেকে পাচ্ছি না। আমরা জানি যে অনেকটা, আমরা বলি রাবণের যেরকম 10টা মাথা, সেরকম 10টা মাথা বাংলাদেশের বর্তমান সরকারের। কারণ কিছুদিন আগে পররাষ্ট্র যখন প্রেস সচিব বলেছিলেন যে কামাল হোসেনকে দিয়ে ভারত প্রত্যাবর্তন শুরু করবে, তারপরের দিনই তৌহিদ হাসান বলেছিলেন এরকম কোনো সংবাদ আমাদের জানা নেই। তারপরেই দেখলাম সেই পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দিতে হয়েছে যে শেখ হাসিনা এবং কামাল সাহেব দুজনকেই ফেরত দিতে হবে। সুতরাং সরকার চালাচ্ছেন কারা এটা স্পষ্ট। ফলে তৌহিদ হাসান আজকে তিনি অত্যন্ত সম্মানীয় একজন কূটনীতিবিদ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি তাকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি। অতীতে আমার সঙ্গে তার পরিচয় হয়েছিল।
কিন্তু তিনি আমার মনে হয় একটা সরকারি চাকরি করতে গিয়ে তিনি বুঝতে পারছেন যে এই পরিস্থিতিতে নির্বাচনের প্রাক্কালে ভারতকে সম্পূর্ণভাবে অসন্তুষ্ট করাটা সঠিক হবে না, সঠিক কারণ নয়। তিনি সেই বার্তাটা দিতে চাইছেন, কিন্তু ভারতকে নয়, দিতে চাইছেন বাংলাদেশকে, সরকারকে। এরকম বলা অনুচিত, বলা উচিত নয়। তার কথা কি শুনবে? হয়তো আমরা কালকে দেখবো যে সেই পররাষ্ট্র উপদেষ্টার দপ্তর থেকে একটা চিঠি হয়তো পাঠানো হচ্ছে সেই হাসনাতের বক্তব্যকে সমর্থন করে, যেমন আগে প্রেস সচিবের বক্তব্যকে সমর্থন করে চিঠি দেওয়া হয়েছিল। ফলে আমি খুব একটা গুরুত্ব কিছু দিচ্ছি না। তৌহিদ হাসান যে বলেছেন বলে সেটা সরকারের বক্তব্য, এটা আমি মানতে রাজি নই। সরকার যে কে এটা কোনো স্পষ্ট নয়। একটা অবৈধ সরকারের যা হয়ে থাকে আর যে কে, প্রত্যেকেই সরকার। অনেকটা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সবাই রাজাই রাজার রাজত্বের মতো, মানে প্রজা নেই, সবাই রাজা। এই অবস্থায় আমি খুব একটা পররাষ্ট্র উপদেষ্টাকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এটা ঘটনা, যে পরিস্থিতি ঘটছে, এই ঘটছে একটাই জেদ করে। একই সঙ্গে আমি বলবো, যেমন উনি বললেন যে তফসিল ঘোষণার পরের দিন থেকেই এই ঘটনাটা ঘটেছে, তখন থেকেই কিন্তু নিশ্চিত ছিল যে তারিক কিন্তু দেশে ফিরবেন এবং 25শে ডিসেম্বর ফিরবেন, এটা ঘোষণাও হয়ে আছে। কিভাবে ফিরবেন তার বহু খবর সোশ্যাল মিডিয়ায় চলছে। সেই অবস্থাটায় কিন্তু তার ফেরাটাকে আটকানোর জন্য কিন্তু এরকম কিছু ঘটনা হচ্ছে। একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে নৈরাজ্যমূলক, যে নৈরাজ্যমূলক পরিস্থিতিতে তারেক শেষ পর্যন্ত তারেক রহমান আসবেন কি আসবেন না, কেবল নির্বাচন হবে কি হবে না, তারেক রহমান আদৌ আসবেন কি আসবেন না, এটা নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। স্বাভাবিকভাবেই তার জীবন নিরাপত্তা জনিত একটা প্রশ্ন আছে, যে কারণে তিনি আসেন। তারই দলের যদি একজন প্রার্থী নিরাপত্তার অভাবে তিনি যদি প্রার্থী পদ প্রত্যাহার করতে পারেন, তাহলে তারেক রহমানকে যে সরকার গুরুত্ব দেবে, দিয়ে প্রহরা দিয়ে রাখবে, আমি জানি না তারেকের ক্ষেত্রে কি ধরনের সিকিউরিটি ব্যবস্থা করা হচ্ছে। সেই সিকিউরিটিকে তিনি বিশ্বাস করবেন কি করবেন না তার বিষয়। আমার মনে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছে যে বাংলাদেশ এখন অরাজক অবস্থা, এটা বাংলাদেশ সরকার দ্বারাই তৈরি করা হচ্ছে। আমি সবসময় মনে করি যে ইউনূস সাহেব এতকাল বাদে ক্ষমতায় এসছেন, খুব সহজে ছেড়ে চলে যাবেন এমনটা আমার মনে হয় না। তিনি যেমন, ধরুন আপনাদের জুলাই সনদের মুখ্য বিষয় একটাই, অন্যান্য বিষয় বাদ দিন, গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি বাদ গেছে সেটা নয়, ধর্মনিরপেক্ষতা বাদ গেছে, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানো হবে। কে রাষ্ট্রপতি হবেন? ইতিমধ্যেই চুপ্পু সাহেব বলেছেন তিনি ইস্তফা দেবেন। ফলে খুব ধরেই নিচ্ছি আমি তিনি রাষ্ট্রপতি হবেন আর কি, এরকম হয়তো কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং বা ডিল হয়তো আছে। আমি জানি না, নিশ্চিত নই, আমি অনুমান করছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে সমস্ত ঘটনাটা প্রমাণ করছে কেবল নির্বাচনকে পিছিয়ে দেওয়া নয়, তারেক রহমান যদি দেশে না আসেন সেই ধরনের একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে। বিপুল ভাই। জি, একেবারে একটা প্রশ্ন আবার করতে হয়, তারেক রহমানের প্রসঙ্গ যেহেতু তুললেন, তারেক রহমানের ফেরা নিয়ে নানা রকম কথা শোনা যায় যে প্রতিবেশী রাষ্ট্রের ইচ্ছার উপর কিংবা বাংলাদেশের কোনো গোষ্ঠীর উপর কিংবা আমেরিকা, তার উপর নির্ভর করে তার ফেরত আসা। কিন্তু তারেক রহমান নিজেই, গতকালকে একটা ভিডিও দেখছিলাম আজকে সকালবেলা, যে তারেক রহমান নিজেই লন্ডনে এক অনুষ্ঠানে বলছেন যে আমি 17-18 বছর আপনাদের সঙ্গে ছিলাম, আমি দেশে যাচ্ছি 25 ডিসেম্বর। এর মধ্যে আপনি একটা প্রসঙ্গ তুললেন যে তারেক রহমান যাতে না ফিরতে পারেন এরকম কিছু ঘটনা, এমন কিছু ঘটনা ঘটবে যাতে একটা পরিস্থিতি তৈরি হয়। এইটা একটা প্রশ্নের উত্তরটা একটু পরিষ্কার জানা দরকার। আর আরেকটা প্রশ্ন করতে চাই, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাই কমিশনকে যে তলব করা হয়েছে সেখানে বাংলাদেশকে নসিহত দেওয়া হয়েছে যে নির্বাচন ইনক্লুসিভ করতে হবে। বাংলাদেশ, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশ মনে করে না যে ভারতের এই নসিহত দেওয়ার এখতিয়ার আছে, কারণ বিগত 15 বছর যে 3টা নির্বাচন হলো সেই নির্বাচনে ভারত সমর্থন জুগিয়েছে। এখন আর তাদের এই বিষয়ে কথা বলার আর বা নসিহত দেওয়ার আর সুযোগ নেই বা এখতিয়ার নেই। ভারতের গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে যেভাবে নির্বাচন হয়ে থাকে, ভারতের সমস্ত প্রধানমন্ত্রী ব্যালটের দ্বারা পরাজিত হয়েছে, নেহেরু ছাড়া সকলেই। ফলে ভারতের যেটা বলা হয় বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ফলে তারা কোন দেশে কি ধরনের গণতন্ত্র হওয়া উচিত এ ব্যাপারে একটা পরামর্শ দিতে পারেন, সেই পরামর্শই দিয়েছেন। এবং বিশেষ করে আমি আগেও বললাম
যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে দলটির কারণে তৈরি হয়েছিল তাকেই যদি নির্বাচন থেকে বাইরে রাখা হয়, এটা আমার মনে হচ্ছে কেবল ভারত না, অন্যরা অনেকেও মানবেন কিনা, সে স্বীকৃতি দেবেন কিনা সেই নিয়ে একটা সংশয় থাকবে। আর প্রথমত এইটা এক। দ্বিতীয়ত হচ্ছে যে একটা নির্বাচন সম্পর্কে বলে রাখা দরকার, 2014 বা 2024 দুটো নির্বাচনে কিন্তু শেখ হাসিনা বলেননি যে বিএনপি কে বয়কট করতে, তারা বয়কট করেছিলেন। এখন তো আওয়ামী লীগ বলেনি যে তারা বয়কট করবে, কিন্তু তারা বয়কট করেছিলেন 14 এবং 24-এ। আপনি বলতে পারেন হ্যাঁ 2018-এ তারা অংশগ্রহণ করেছিলেন, সেই নির্বাচনটা সঠিক হয়নি, ঠিক আছে, সেটা মেনে নেওয়া যেতে পারে, একটা নির্বাচন সঠিক। সেই কারণে আপনি 14 আর 24-কে, সম্প্রতি শেখ হাসিনা আমাকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে এই কোনো দল যখন অংশগ্রহণ না করে তখন মানুষে দেখা যায় ভোটের অংশগ্রহণটা কমে যায়, তখন মনে হয় যেন ভোটটা জালিয়াতি করে হয়েছে। ফলে এই ভোটকে কোনো দলকে বাদ দেওয়ার অর্থ হচ্ছে সেই দলের সমর্থক যারা, তারা কিন্তু ভোটে অংশগ্রহণ করেন না। ফলে এই নির্বাচনটা সবসময় কিন্তু মনে হয় যে যেন একটা, যেটা যে অভিযোগ করা হয় যে অভিযোগ সঠিক ছিল না, কিন্তু কেউ তো বিএনপি কে নিষেধ করেনি নির্বাচন বয়কট করে। তারা বয়কট করেছিলেন কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন না হলে তারা বয়কট করবে। 18-এ করেছিলেন, করে সাকসেসফুল হননি, কিন্তু দুর্ভাগ্যজনক এটা ঘটনা। সেই নির্বাচনটা খুব, আমি বলবো যে সেই নির্বাচনটা সন্দেহের মধ্যে রয়েছে, সেটা যেই কারণে বাকি 14-24-কেও একই অ্যাঙ্গেলে দেখা হয়ে থাকে। তৃতীয়ত আপনি যেটা প্রশ্ন করলেন যে অনেকগুলো প্রশ্ন করেছেন একসাথে, ফলে তৃতীয় প্রশ্নটা এই মুহূর্তে মাথায় নেই। তারেক রহমানের বিষয়টি প্রশ্ন করেছিলাম। ফেরার ব্যাপারটা না, আমি বলছি যে ঘটনাগুলো ঘটছে, আমি বলছি এটা তো ধরুন আমি যতদূর শুনেছিলাম যে তারেক রহমানকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছিল তার বাংলাদেশে তার জীবনের নিরাপত্তা নেই বলে। সেই কারণে তিনি কিন্তু রাজনৈতিক আশ্রিত, ফলে পলিটিক্যাল অ্যাসাইলামটা তিনি ত্যাগ করে আসছেন কিনা সে ব্যাপারে আমি নিশ্চিত, সেটা জিজ্ঞেস করা দরকার, বিএনপির কাউকেই জিজ্ঞেস করা দরকার। আচ্ছা, পলিটিক্যাল অ্যাসাইলাম ত্যাগ করে তিনি যদি বাংলাদেশে আসেন এবং সেই নিশ্চিন্তে নিরুপদ্রবে থাকেন, তাহলে তার অ্যাসাইলাম পাওয়ার কোনো অধিকার থাকবে না, বাংলাদেশে তার জন্য নিরাপদ হয়ে গেল। আমার মনে হয়েছে যে গোটাটা সবাই জানেন যে তারেক রহমান যেহেতু প্রধান বিরোধী দল এবং প্রধান দল, রাজনৈতিক দল এই মুহূর্তে বিরোধী নন, তাদের খুব স্বাভাবিকভাবে সমস্ত রিপোর্ট যা বলা হয়েছে তাতে যত জরিপ হয়েছে সাথে বিএনপি নিশ্চিত ক্ষমতায় আসবে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে। সেইটাকে বানচাল করানোর জন্য এইসব কিছু অশান্তিমূলক কার্যকলাপ করানো ঘটছে। এবং আমি যদি বলি, আমার তো ভারতীয় হিসেবে আমার তো বক্তব্য হচ্ছে যে ইউনূস সরকার ক্ষমতা ছাড়তে চান না, তিনি তাঁরই লোকদের দিয়ে এগুলো করাচ্ছেন না। তো এই প্রশ্নটা রাখলাম, জানি না, প্রমাণ নেই, কিন্তু আমার কাছে প্রশ্ন, ইউনূস সাহেব সহজে ক্ষমতা ছাড়বেন না, এটা আমরা জানি। একেবারে একটা শেষ প্রশ্ন করি আপনার কাছে, তারপর যাবো মঞ্জু ভাইয়ের কাছে। তাহলে বাংলাদেশ ভারত সম্পর্কে আমাকে ছেড়ে দিতে হবে বিপুল ভাই, এই লাস্ট প্রশ্ন এই জন্যই আপনাকে করছি, লোক আমাকে পাগল করে দিচ্ছে, পরে আমি দুটো করতে হবে। ওকে, আমি ছেড়ে দিচ্ছি আপনাকে। আমার লাস্ট কোশ্চেনটা আপনার কাছে এইটা যে বাংলাদেশ ভারত সম্পর্কের এই অবনতির পেছনে তাহলে কি শেখ হাসিনার ভারতে উপস্থিতি বা আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশি একটা অংশের ভারতে উপস্থিতি, এটাই কি একমাত্র অবনতির মূল কারণ হচ্ছে 75 থেকে 91 পর্যন্ত যে পরিস্থিতি ছিল, বাংলাদেশ সব সময়ই একটা সন্ধিক্ষণে ছিল। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের বিরোধী মানুষ। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ কখনো ক্ষমতাচ্যুত হন, নিহত হন, এবং মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ ক্ষমতায় আছে, এবং সেইটা আজকে মুক্তিযুদ্ধ বিরোধী মানুষরা ক্ষমতায় আছে। সেই মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ যারা, যে বাংলাদেশের যে ধরনের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা প্রতিষ্ঠিত করেছিলেন, সেটাকে তখনও কিন্তু একই ষড়যন্ত্র ছিল। আপনি যদি সেই সময়কার কাহিনী যদি তুলে দেখেন, সংবাদপত্র খুলে দেখেন, একই ধরনের চিত্র দেখতে পাবেন, একই চিত্র দেখতে পাবেন। সেখানেও উগ্র ভারত বিরোধিতা ছিল, সব রকমই ছিল।
তার একটা পরিণতি, এইটা বাংলাদেশে একটা সন্ধিক্ষণে কিন্তু সবসময় আছে। আজকে এই মুহূর্তে মুক্তিযুদ্ধ বিরোধী, পূর্ব পাকিস্তান পন্থী, পাকিস্তান পন্থী তারাই কিন্তু ক্ষমতায় আছেন, তারাই নেই। ফলে তারা ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখবেন না, এটা খুব স্বাভাবিক। আমি সম্পূর্ণ দায় শেখ হাসিনা আছেন কিছু, শেখ হাসিনা রাখা বা না রাখা একটা অজুহাত। 75 থেকে 81 তো শেখ হাসিনা ছিলেন ভারতে, তাই না? এই সময় তো ছিলেন, যে সময় তো এরকম কোনো দাবি কখনো কোনো সরকারের পক্ষ থেকে, না তো জিয়াউর রহমানের থেকে শুনেছি, না কারোর থেকে শুনেছি যে ওরাও কোনো অপরাধে যুক্ত ফেরত দিতে হবে, তারাও তো তোলেন। এমনকি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানকেও কোনোদিন বলেননি ব্রিটিশ সরকারের কাছে ওকে ফেরত দিতে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা শেখ হাসিনা থাকা না থাকাটা অবান্তর, সেটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আদর্শগত বিষয়। আপনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির আদর্শে যদি বিশ্বাসিত হন, তাহলে ভারত বিরোধী প্রচার আপনাকে করতেই হবে, থাকতেই হবে। সেটা ছাড়া কোনো পথ। এর সঙ্গে বাকিটা কোনো আমি যুক্ত করছি না। একদিন না একদিন এদেরও সময় লাগতে পারে, একদিন না একদিন এরাও পরাস্ত হবেন এবং সেদিন মুক্তিযুদ্ধপন্থী মানুষরা আবার কিন্তু বাংলাদেশের ক্ষমতায় আসবেন, এটা আমি বিশ্বাস করি।